আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ইংরেজি গ্রামার অ্যাকশন বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামারের আজকে প্রথম পর্বে সবাইকে আবারও স্বাগতম। সাথে আছি আমি আব্দুর রহিম, পড়াশোনা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ইংরেজি গ্রামারের একটি কমন টেন্ডেন্সি হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে দুটি বিষয় গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে ভার্ব। তো এই সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, এই দুইটি জিনিস নিয়েই নর্মালি একটা সেন্টেন্স শুরু এবং এটি দিয়ে ইংরেজি গ্রামার বিস্তারিত আলোচনা হয়ে থাকে। তো নর্মালি আমাদের একটি টেন্ডেন্সি হচ্ছে, যদি কোনো বিষয় সেটা নাউন হিসেবে আমরা পাই তাহলে সেটা অবজেক্ট হিসেবে আমরা গণ্য করি। তো এখানে আমরা একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রাশেদ ওয়েন ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটি সেন্টেন্সটা এটি আসলে কি, সেটি হচ্ছে আমরা একটু দেখি ইউনিভার্সিটিটা হচ্ছে আসলে কি। রাশেদ ওয়েন্ট ইউনিভার্সিটি, রাশেদ ইউনিভার্সিটি গিয়েছিল। তো নর্মালি আমরা যখন কোনো ভার্বকে কি এবং কাকে এই দুটি দিয়ে প্রশ্ন করব, ভার্বকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তখন হচ্ছে যে যদি উত্তর পাওয়া যায় তাহলে হচ্ছে সেটি অবজেক্ট হবে, আদারওয়াইজ সেটি অন্য কোনো জিনিস হবে। সেক্ষেত্রে আমরা যখন ভার্বকে হচ্ছে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এই চারটা বিষয় দিয়ে প্রশ্ন করব তখন হচ্ছে এটি অ্যাডভার্ব। আর এটি দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তখন সেটা হচ্ছে কি হবে, অবজেক্ট হবে। তো এই ছিল হচ্ছে বেসিক বিষয়। এটি জেনারেল একটা টেন্ডেন্সি, সেটা হচ্ছে আমরা কোনো নাউন দেখলে সেটি অবজেক্ট হিসেবে গণ্য করি। তো আমরা এখানে দেখলাম যে নাউন হলে সেটি অবজেক্ট হবে না। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। নর্মালি ইংরেজি গ্রামারের তিনটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই তিনটে বিষয়কে ঘিরেই ইংরেজি গ্রামার আলোচনা হয়ে থাকে। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, সেন্টেন্স আর হচ্ছে টেন্স। এই তিনটা বিষয় নিয়েই ইংরেজি গ্রামার বিস্তারিত আলোচনা হয়ে থাকে এবং এই তিনটা বিষয়ের মধ্যে সবগুলো বিষয় নিহিত। তো এই তিনটাকে মাদার অফ ইংলিশ গ্রামার বলা হয় এবং এই তিনটি বিষয় যদি কেউ ভালো করে জানতে পারে তাহলে ইংরেজি গ্রামারে তার আর কোনো তেমন একটা সমস্যা হবে না। তো আমরা চেষ্টা করব বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শেখার। এবং আজকে আমরা আলোচনা করব নরমালি পার্টস অফ স্পিচ নিয়ে, যেহেতু পার্টস অফ স্পিচ অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট এবং এই পার্টের অন্তর্ভুক্ত ম্যাক্সিমাম বিষয়গুলো থাকে। তো আমরা এটি দিয়ে শুরু করব। তো নরমালি আমরা যদি একটু দেখি যে পার্টস অফ স্পিচ আসলে কাকে বলে, এটার ডেফিনেশনটা হচ্ছে যে আমরা নরমালি সবাই জানি যে প্রত্যেকটি অর্থবোধক শব্দ একটি বাক্যের অন্তর্গত, তখন পার্টস অফ স্পিচ বলে। আমরা যদি আরেকটু গুছিয়ে বলি যে একটি বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দই পার্টস অফ স্পিচ। যে একটি বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দ অর্থবোধক শব্দ। তো একটি বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দ হচ্ছে কি পার্টস অফ স্পিচ, হচ্ছে এভরি মিনিংফুল ওয়ার্ড ইন এ সেন্টেন্স কল পার্টস অফ স্পিচ। তাহলে আমরা যদি একটু দেখি যে একটা বাক্যের মধ্যে আসলে কতগুলো পার্টস অফ স্পিচ থাকে বা কতগুলো পার্টস অফ স্পিচ থাকতে পারে। তো এখানে আমরা যদি একটু দেখি যে হুরে, এটি হচ্ছে একটি পার্টস অফ স্পিচ। তাহমেদ, এটি হচ্ছে একটি পার্টস অফ স্পিচ। রান সফটলি টু দা স্টেজ অ্যান্ড হি রিসিভ দা প্রাইজ। তাহলে প্রত্যেকটাই এক একটা কি পার্টস অফ স্পিচ। তাহলে হুরেটা হচ্ছে আমরা সবাই জানি এটি একটি ইন্টারজেকশন, তাহমেদ এটি একটি নাউন, রান হচ্ছে ভার্ব, সফটলি হচ্ছে অ্যাডভার্ব, টু হচ্ছে প্রিপজিশন, দা হচ্ছে অ্যাডজেক্টিভ। নরমালি দা আর্টিকেল, আমরা যেহেতু পার্টস অফ স্পিচের মধ্যে আর্টিকেল কোনো পার্ট নাই, সো দা এখানে
আর্টিকেল সবসময় পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, এবং স্টেজ এটি একটি নাউন, অ্যান্ড এটি একটি কনজাংশন, হি প্রোনাউন, রিসিভ ভার্ব, দা আবার অ্যাডজেক্টিভ, এবং প্রাইস এটি হচ্ছে নাউন। তো এই হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা একটু দেখি পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন গুলো। নর্মালি পার্টস অফ স্পিচ 8 প্রকার, আমরা এটি সবাই জানি, তারপরেও যারা জানি তারা রিক্যাপিচুলেট করব, এবং যারা জানি না তারা নতুন করে শিখবো। তাহলে নাউন মানে হচ্ছে আমরা কি সবাই জানি বিশেষ্য। আমরা এটার বিস্তারিত দেখব পরে। প্রোনাউন হচ্ছে বিশেষ্য না, প্রোনাউনটা হচ্ছে যে সর্বনাম। সর্বনাম নামের পরিবর্তে যেটি ব্যবহৃত হয়, আমরা সবাই জানি। নামের পরিবর্তে। এবং অ্যাডজেক্টিভ এটি হচ্ছে বিশেষণ। ভার্ব এটি হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে হচ্ছে যা দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া বুঝে, এটি হচ্ছে ক্রিয়া। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে অন্যই বলে, মানে এমন কিছু বর্ণগুচ্ছ যেটির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য বাক্যের মধ্যে বা বাক্যের সামনে বসে সেই বাক্যের অর্থের পরিপূর্ণতা দান করে। এটা হচ্ছে কনজাংশন, মানে হচ্ছে সংযোগকারী অব্যয়, আমরা সবাই জানি কনজাংশন সংযোগকারী অব্যয়। আর এটা হচ্ছে যে আশ্চর্যজনক অব্যয়। আশ্চর্যজনক অব্যয়। তো এই ছিল ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। নরমালি পার্টস অফ স্পিচ 8 প্রকার, আমরা একবার দুইবার পরে এটি হচ্ছে শিখে ফেলবো। সেটি হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, আর একটি হচ্ছে ইন্টারজেকশন। এই 8 প্রকার নাউনের কনসেপ্টটা আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে। যদি আমরা এখানে কোনো হেরফের করি, তাহলে আমরা যখন এটি প্র্যাকটিসে যাব তখন আমাদের এটি হচ্ছে অনেক ধরনের গোঁজামিল তৈরি হবে। আমরা যদি এটিকে এলোমেলো করে ফেলি তখন অ্যান্সার করার ক্ষেত্রে অনেক বেশি কঠিন হবে। সো এটি আমরা একটু সময় দিয়ে একদম ক্লিয়ার শিখে ফেলবো। সেটি হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, আর হচ্ছে কনজাংশন, এবং সর্বশেষ ইন্টারজেকশন। তো নাউন মানে হচ্ছে বিশেষ্য, যেটি নাম। প্রোনাউন হচ্ছে সর্বনাম, নামের পরিবর্তে যেটি ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভটা হচ্ছে বিশেষণ, যেটি নাম এবং সর্বনামের দোষ গুণ অবস্থা প্রকাশ করে। ভার্বটা হচ্ছে ক্রিয়া, আমরা সবাই জানি। অ্যাডভার্বটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, সেটি হচ্ছে ভার্বকে মডিফাই করে। প্রিপোজিশন যেটি বললাম যে নিজের কোনো অর্থ থাকে না, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে সেই অর্থের পরিপূর্ণতা দান করে। কনজাংশন সেটি হচ্ছে সংযোগকারী অব্যয়, যেটি দুটি বাক্যের মাঝে ব্যবহৃত হয়। এবং ইন্টারজেকশন আশ্চর্যজনক অব্যয়, যেটি হচ্ছে কোনো ধরনের মানুষের আবেগ অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ছিল হচ্ছে বেসিক ক্লাসিফিকেশন। তো আমাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে, যে যদি সেটি নাউন হয় তাহলে, যদি কোনো সেটি নাম হয় তাহলে অবশ্যই নাউন। তারপর হচ্ছে যদি কোনো পার্সন বোঝায় তাহলে অবশ্যই সেটি প্রোনাউন। এরপরে অ্যাডজেক্টিভটা হচ্ছে কোনো দোষগুণ অবস্থা বোঝালে সেটি অবশ্যই অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে কোনো কিছু করা, যাওয়া, খাওয়া বোঝালে ভার্ব। ফার্স্টলি ভার্বকে যদি মডিফাই করে তাহলে হচ্ছে সেটি অ্যাডভার্ব। এরপর হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন। এটা হচ্ছে আমাদের বেসিক টেন্ডেন্সি। কিন্তু মজার ব্যাপার হলো এই যে ওয়াটার, এই ওয়াটারটাও হচ্ছে কি অনেক সময় ভার্ব হিসেবে কি হতে পারে, ইউজ হতে পারে। কিভাবে? আমরা ধরেন একজন মানুষ আকাশ, তিনি আহ একজন ডাক্তার হইতে পারে, আবার আকাশ তিনি একজন ইঞ্জিনিয়ার হইতে পারে, আবার তিনি একজন টিচার হইতে পারে। আবার ইনি যদি কোনো প্রোগ্রামে যায় তাহলে তিনি হচ্ছে যে চিফ গেস্ট হতে পারে। তার মানে হচ্ছে একজন মানুষ তার অবস্থান ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডেজিগনেশন
ক্যারি করে। সেম ইংরেজি ক্ষেত্রেও তাই, আমরা যখন সেই ওয়ার্ডগুলোকে ব্যবহার করব তখন সে তার পজিশন অনুযায়ী তার ডেজিগনেশন প্রকাশ করবে। কিভাবে করবে আমরা একটু দেখি। সেটি হচ্ছে, ধরেন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আই ওয়াটার দ্য গার্ডেন। আমরা কিন্তু প্রিভিয়াস সেন্টেন্সের মধ্যে দেখে আসলাম যে ওয়াটারটা হচ্ছে কি একটা নাউন, কিন্তু এখানে ওয়াটার হচ্ছে তাহলে কি হিসেবে ইউজ হবে, আই ওয়াটার দ্য গার্ডেন, তার মানে আমি বাগানে পানি দেই। তো দেওয়া কোনো কিছু করা যাওয়া হওয়া খাওয়া বোঝালে সেটি হচ্ছে কি ভার্ব। তার মানে আমাদের এটি হচ্ছে কি একটি ভার্ব। তো আমরা যে তাহলে সঠিক উত্তরটা কি এখানে ভার্ব। তার মানে যদি সেটি না মানে কোনো নাম বোঝায়, নাম বোঝালেই সেটি আমরা চোখ বন্ধ করে যদি নাউন অ্যান্সার করে দিই তাহলে এটি আমাদের জন্য ভুল হবে। তাহলে এরপর হচ্ছে গিভ মি ইয়োর বেটার। এখানে বেটারটা হচ্ছে যে কি, আমরা জানি যে কোনো দোষ গুণ অবস্থা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তো এখানে অ্যাডজেক্টিভ আমাদের অপশনই নাই, তার মানে এটি কি হবে, গিভ মি ইয়োর বেটার। এখানে বেটারটা হচ্ছে একটা নাউন। নাউন কেন, আমরা এটি পরবর্তী যে একটা নিয়ম পাবো সেটি হচ্ছে, কোনো পসেসিভের পরে যদি কোনো ওয়ার্ড বসে তাহলে সেটি হচ্ছে কি নাউন হয়। তো এই ছিল হচ্ছে বেসিক ডিসকাশন। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন, বা নাউন কাকে বলে। নাউন নর্মালি হচ্ছে, নাউনের কাজ হচ্ছে যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হওয়া। তো আমরা হচ্ছে এখানে একটা নিয়ম দেওয়া আছে, সেটি হচ্ছে যদি দেখি আর্টিকেল প্রিপোজিশন পসেসিভ প্লাস সিঙ্গেল ওয়ার্ড যদি থাকে তাহলে হচ্ছে সেটি কি নাউন। তার মানে কি বলছে এখানে, এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি অ্যাডভান্স লেভেলের একটি নিয়ম, সেটি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন বা জবের ক্ষেত্রে যখন আমরা কোথাও পড়ি তখন তারা এভাবে শর্টকাট পড়িয়ে থাকে। তো আর্টিকেল প্রিপোজিশন এবং পসেসিভ এরপরে যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে হচ্ছে সেটা নাউন। এরকম আমরা আগের সেন্টেন্সে যদি একটু যাই সেটা হচ্ছে দেখবো যে গিভ মি ইয়োর বেটার, তুমি তোমার সর্বোচ্চ ভালোটা দাও। তার মানে এখানে বেটারটা হচ্ছে কি এক একটা নাউন। তো আমাদের কি বলছে, পসেসিভ এরপর যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সেটি হচ্ছে কি নাউন হবে। তো এখানেও আমরা সেম জিনিসটাই দেখলাম যে পসেসিভ এর পরে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে হচ্ছে সেটা নাউন। তো আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে যে পার্সিপিয়েন্ট স্পেস নরমালি 8 প্রকার, এবং এই 8 প্রকারের প্রথম প্রকার হচ্ছে নাউন। এরপরে আমাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে, যদি কোনো জায়গায় আমরা নাম দেখি তাহলে হচ্ছে সেটি চোখ বন্ধ করে নাউন দাগানো যাবে না, অবশ্যই তার অবস্থানগত ব্যাপারটাকে চিন্তা করতে হবে। এরপরে নাউনের যে ডেফিনেশন এখানে এসে আমরা দেখলাম যে আর্টিকেল প্রিপোজিশন এবং পসেসিভ এরপরে যদি সিঙ্গেল কোনো ওয়ার্ড থাকে তাহলে হচ্ছে সেটিও নাউন হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে যদি সিঙ্গেল ওয়ার্ডটা সে দেখতে ভার্ব, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল বা অন্য কোনো রকম হয়ে থাকে তারপর হচ্ছে সেটিকে নাউন হিসেবে ব্যবহৃত হবে। কেন, কারণ হচ্ছে যে আর্টিকেল প্রিপোজিশন এবং পসেসিভ এর পরে যে কোনো জিনিস বসলে সেটি নাউনের অর্থ দেয়। তো আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আমরা একটু যদি দেখি যে ফাংশন অফ নাউন, নাউনের আসলে কাজটা কি। নাউনের প্রথম কাজ হচ্ছে আর্টিকেল এবং প্রিপোজিশন প্লাস ভার্ব, অ্যাডভার্ব, এটির পরে নাউন হিসেবে ব্যবহৃত হওয়া। এরপরে হচ্ছে আমাদের কিছু বেসিক আলোচনা শেষ, আমরা নিয়মের দিকে যাব। আজকে আমরা চেষ্টা করব কমপক্ষে 10টি নিয়ম শেখার, যে নিয়মগুলো আমাদেরকে অনেক বেশি কাজে দিবে। তো আমরা এখানে কিছু চিহ্ন দেখতে পাচ্ছি, যে চিহ্নগুলো আসলে আমাদের নাউনকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে, এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই জিনিসগুলো অনেক বেশি সহযোগী হিসেবে কাজে লাগে। তো আমরা যদি দেখি যে এটি ছন্দ আকারে অনেকেই পড়তে পারেন, যেরকম শন শন, এর অডমহুডনেস, দা লেকম্যান, শিপনেস, রেড, মানি, টিউট। তো এই যে প্রত্যেকটা জিনিস এক একটি কি নাউনের অর্থ প্রকাশ করে। যেমন হুড, বয়, বয়হুড, এরপর হচ্ছে লিবার্টি, এরপর হচ্ছে ইলেকট্রিসিটি, ইম্পর্টেন্স। এটাকে যদি আমরা ভাগ করি
হচ্ছে ইম্পর্টেন্ট। এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ করতে যাই তাহলে সিটা ফেলে দিলেই, এএনসিটা ফেলে দিলেই ইম্পর্টেন্ট এটি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হবে। সো এরকম জিনিসগুলো হচ্ছে যে আমরা এগুলো দিয়ে আমাদের নাউনটাকে আইডেন্টিফাই করতে পারবো। তো এটি আমরা হচ্ছে সবাই মুখস্থ করে ফেলবো, যাতে আমাদের পরবর্তীতে কোনো নাউন আইডেন্টিফাই করার ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন। আমরা জানি নাউন প্রধানত দুই প্রকার, অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে কনক্রিট। কনক্রিট নাউনটা আবার হচ্ছে চার প্রকার: প্রপার, কমন, কালেকটিভ আর হচ্ছে ম্যাটেরিয়াল। তো আমরা হচ্ছে যে সবাই নাউন পড়ে আসছি, যে অ্যাবস্ট্রাক্ট নাউন আর হচ্ছে কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কি, যেটি অদৃশ্য, শুধুমাত্র অনুভব করা যায়, ধরা যায় না, ছোঁয়া যায় না। আর কনক্রিট নাউনটা হচ্ছে যে সবগুলোই দেখা যায় বা ধরা যায় বা ছোঁয়া যায়। তো এটা হচ্ছে যে অদৃশ্যগোচর, আর এটা হচ্ছে যে কনক্রিট হচ্ছে কি দৃষ্টিগোচর। এটা হচ্ছে অদৃশ্য, এটা হচ্ছে দৃষ্টিগোচর। তো আমরা এই ক্লাসিফিকেশনটা হচ্ছে একটু খুব ভালো করে শিখে ফেলবো। তাহলে প্রথমেই আমরা হচ্ছে আমাদের বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে আমরা এখানে কিছু এক্সাম্পল দেখব। সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ নাউন অফ ওয়ার্ড ইনফ্লুয়েন্সিভ, দ্য সোলিটারি ওয়াজ রিওয়ার্ড। আমরা এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস আপনাদের জন্য রেখে দিলাম। আমাদের ক্লাস শেষে আপনারা সবাই জিনিসটা প্র্যাকটিস করবেন, যাদের যাদের উত্তর যেটি হবে কমেন্ট বক্সে লিখবেন, এবং আমরা পরবর্তী ক্লাসে এই জিনিসটা হচ্ছে সলভ করব। তো প্রথমেই হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউনটা হচ্ছে নর্মালি আমরা যখন কোনো জিনিসকে একদম ফিক্সড আইডেন্টিফাই করতে পারবো, যেটি ইউনিক, এর আর কোনো ডুপ্লিকেট কপি থাকে না, তখন আমরা এটিকে হচ্ছে প্রপার নাউন বলি। যেমন ঢাকা, হচ্ছে সান, তারপর হচ্ছে দ্য ডেইলি স্টার। তার মানে হচ্ছে ঢাকা, সান, দ্য ডেইলি স্টার, এই জিনিসগুলো কিন্তু ইউনিক একটাই। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী, এটি পৃথিবীর আর কোথাও নাই। তার মানে এটি হচ্ছে একটা কি প্রপার নাউন, মানে নির্দিষ্ট করে যখন কোনো কিছুকে মেনশন করে তখন সেটি হচ্ছে প্রপার নাউন। তাহলে আমরা এখানে কিছু প্রপার নাউনের এক্সাম্পল দেখি, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এক্সাম্পল অফ প্রপার নাউন। তার মানে এখানে অবশ্যই আমাদের বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ হচ্ছে কি ইউনিক একটা জিনিস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এক্সাম্পল অফ প্রপার নাউন। তারপর এখানে ক্যাটল, কাউড, সাইদুর, ফাদার। তার মানে এখানে সাইদুর এই নামটা হচ্ছে কি ইউনিক। এরপর হুইচ অফ দ্য ফলোইং an example of proper noun, টিম, স্টুডেন্ট, ডেইলি স্টার, আঙ্কেল। তার মানে ডেইলি স্টার। তো এগুলো হচ্ছে কি এক একটি প্রপার নাউন। তার মানে প্রপার নাউনটা হচ্ছে নর্মালি যখন কোনো বিষয়কে নির্দিষ্ট করে আইডেন্টিফাই করবে তখন সেটা হচ্ছে প্রপার নাউন। কমন নাউন তাহলে হচ্ছে কি, কমন নাউন হচ্ছে যখন কোনো বিষয়কে মানে একদম সার্বজনীন, সার্বজনীন, সার্বজনীন কোনো বিষয় বা সমগোত্রীয়, সমগোত্রীয় সার্বজনীন কোনো বিষয় বা সমগোত্রীয় কি, সেটি হচ্ছে ধরেন আমি বললাম মানুষ, মানুষ এটা হচ্ছে কি একটি কমন নাউন। কমন নাউন কেন মানুষ কমন নাউন? কারণ মানুষকে আমরা বিভিন্ন ভাবে আইডেন্টিফাই করতে, মানুষ বলতে পৃথিবীর সমস্ত মানুষকেই বোঝায়। এরপর হচ্ছে প্রাণী, প্রাণী প্রাণী বলতে পৃথিবীর সকল প্রাণীকে বোঝায়। তাহলে এরকম করে যে বিষয়গুলোকে হচ্ছে কি আহ মানে সমজাতীয় বা হচ্ছে সমগোত্রীয়, ইউনিভার্সাল, একদম সবগুলোকে বুঝাবে, তখন হচ্ছে সেটা কমন নাউন হয়ে যাবে। কালেকটিভ নাউনটা হচ্ছে কমন নাউনের মতোই, কিন্তু এটি গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ পিপল, টিম, মানে এরকম। মানে হচ্ছে যে যখন
প্রপার নাউনের মতোই এটি, যে এটি সাধারণভাবে বোঝাবে, কিন্তু এটা গ্রুপ অফ পিপল বা হচ্ছে একটা নির্দিষ্ট কোন গ্রুপকে বোঝাবে। যেমন ক্লাস, ক্লাস এখানে কিন্তু নির্দিষ্ট কিছু মানুষ থাকে। এরপর হচ্ছে মানে এক কথা হচ্ছে কালেকটিভ নাউনটা হচ্ছে কাউন্টেবল কমন, আর কমন নাউনটা হচ্ছে যে আনকাউন্টেবল কমন। তার মানে হচ্ছে কমন নাউনের ক্ষেত্রে আমরা একদম সব মানুষকে বা সব জিনিসকে বোঝাই যেখানে আনকাউন্টেবল, আর কালেকটিভ নাউনটা হচ্ছে এখানে ওই সেম জিনিসটার মধ্যে একটা গ্রুপকে বোঝাবে যেটি হচ্ছে আমরা কাউন্ট করতে পারবো। যেমন বিডি আর্মি, বিডি আর্মি, আর বিডি আর্মিতে হচ্ছে কি একটা কাউন্টেবল কোয়ান্টিটি আছে। তার মানে এটা হচ্ছে কি একটা কালেকটিভ নাউন। তার মানে এটি একটা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে কালেকটিভ নাউনটা হচ্ছে কমন নাউনের মতোই, কিন্তু এখানে এটা কাউন্টেবল। এটা হচ্ছে কি কাউন্টেবল, আর কমন নাউনটা হচ্ছে টোটালি আনকাউন্টেবল। আশা করি কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে বেসিক যে পার্থক্য সেটি আমরা যদি একটু খেয়াল করি, তাহলে হচ্ছে এইটার যে কনফিউশন সেটি আর থাকবে না। এরপরে যেটি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা এটা সবাই জানি, যেটাকে হচ্ছে যে আহ দেখা যায় বা ধরা যায় বা ছোঁয়া যায়, এবং যে জিনিস বস্তুগত বিষয়গুলোকে, বস্তুগত বিষয়, যেমন কলম, পেন্সিল, পেন্সিল, চেয়ার। তাহলে কলম, পেন্সিল, টেবিল মানে যেই বিষয়গুলো হচ্ছে কি স্পর্শযোগ্য এবং বস্তুগত বিষয়, সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটি হচ্ছে আমরা প্রথমে দেখে আসছি যে নাউন দুই প্রকার, কনক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কি অদৃশ্য বা অনুভব করা যায়, হ্যাঁ, অনুভবনীয়। মানে হচ্ছে যে যেমন মানুষের ইমোশন, এরপর হচ্ছে আবেগ, তারপর হচ্ছে অনুভূতি, হাসি, কান্না, এই জিনিসগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে নাউন যে ক্লাসিফিকেশনটা এটি আমরা মোটামুটি ক্লিয়ার, এবং যাদের সমস্যা আছে তারা আমরা আবার হচ্ছে রিভার্স করে পিছনের জিনিসগুলোর সাথে মিলায় হচ্ছে আমরা এটার যে বেসিক ক্লাসিফিকেশনটা এটা ক্লিয়ার করে নিব। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার, এবং এর বাইরে যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, এবং আমরা চেষ্টা করব সব জায়গায় সর্বোচ্চ সহযোগিতা করার জন্য, এবং যে কনফিউশন গুলো আছে সেই কনফিউশন গুলো দূর করার জন্য। তো আশা করি এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী একটু দেখবো যে সাম ইম্পর্টেন্ট নন কাউন্টেবল নাউন। মানে কিছু নাউন আছে যে নাউন গুলো হচ্ছে পৃথিবীর সব সময় যে কোনো জায়গায় যে কোনো ভাবে সেটা হচ্ছে কি নন কাউন্টেবল হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে, এবং এগুলোকে কখনোই কাউন্ট করা যায় না। তাহলে আমরা এগুলো হচ্ছে যে অনেকেই মুখস্থ করে ফেলতে পারি: অ্যাকোমোডেশন, ড্যামেজ, হোমওয়ার্ক, লিজার, নিউজ, অ্যাডভাইস, ইকুইপমেন্ট, হাউস ওয়ার্ক, লাইটিং, প্রোগ্রেস, বেড, ফুড, হাউজিং, লাইফ। আমরা দেখলে বুঝতে পারবো যে জিনিসগুলো হচ্ছে অদৃশ্য বা কিছু আছে দৃশ্য, মানে দৃষ্টিগোচর, যেগুলো হচ্ছে আমরা দেখতে পারি কিন্তু কাউন্ট করে। যেমন লাইট, লাইটের আলো, এটি হচ্ছে কি কখনোই কাউন্ট করা যাবে না। তো এরকম হচ্ছে হোমওয়ার্ক, এরপর হচ্ছে লিজার, অবসর যে টাইমটা, এটার কোনো কাউন্টেবল ডেফিনেশন নাই। এরকম যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কি কাউন্টেবল বা নন কাউন্টেবলের যে পার্থক্য সেটা হচ্ছে আমরা একটু পড়ে ফেলবো। এখানে কিছু ওয়ার্ডের মধ্যে হচ্ছে এক্সাম্পল দেয়া আছে, স্টার চিহ্ন দেয়া আছে। এটি আসলে অনেকের মধ্যে কনফিউশন তৈরি করতে পারে, আসলে স্টার চিহ্নগুলো কেন। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যখন এই ওয়ার্ডগুলো সিঙ্গেলি ইউজ হবে তখন এটার পূর্বে কি কোনো কিছু থাকবে না, তখন এটি হচ্ছে নন কাউন্টেবল। এবং এটা দিয়ে আমরা হচ্ছে কাউন্টেবল নন কাউন্টেবল অনেক সময় এইভাবে করতে পারি, এস বা ইয়েস যুক্ত করে। কিন্তু
এই সেন্টেন্স বা এই ওয়ার্ডগুলোর সামনে আমরা হচ্ছে যে যখন টু বা হচ্ছে কোনো নিউমেরিক্যাল ওয়ার্ড বসাবো, যখন নিউমেরিক বসাবো তখন হচ্ছে এটি কি হবে, কাউন্টেবল হয়ে যাবে। যেমন হচ্ছে যে টু হোমওয়ার্ক, তার মানে টু হোমওয়ার্কস হবে না, এখানে টু হোমওয়ার্ক হবে। এইভাবে হচ্ছে যে স্টার চিহ্ন দেওয়া জিনিসগুলোকে আমরা কাউন্টেবল করতে পারি, কিন্তু জেনারেলি এগুলো হচ্ছে অলওয়েজ কি নন কাউন্টেবল হিসেবে ব্যবহৃত। আশা করি এখানে কোনো কনফিউশন থাকার কথা না। এরপরে যে বিষয় সেটা হচ্ছে কিছু নাউন হচ্ছে যে কাউন্টেবল এবং কিছু নাউন হচ্ছে নন কাউন্টেবল। আমরা দেখি যে একই জিনিস অর্থ দেয় এবং এটি কিভাবে কাউন্টেবল এবং নন কাউন্টেবল। যেমন এই ক্লাইমেট, এটি হচ্ছে কাউন্টেবল, কিন্তু নন কাউন্টেবল হচ্ছে ওয়েদার। তাহলে ওয়েদার আর ক্লাইমেট দুইটাই কাছাকাছি। এবার হচ্ছে জব বা জবস ওয়ার্ক, তার মানে জবটা হচ্ছে একটা প্রফেশন, ওয়ার্কটা হচ্ছে একটা কি কাজ। তো আমরা জব যখন করব তখন জবটাকে আমরা হচ্ছে কাউন্টেবল করতে পারবো। তো এরকম করে আমরা হচ্ছে জিনিসগুলো একটু দেখে রাখবো, কারণ এই জিনিসগুলো থেকেই সবসময় পরীক্ষা আসে যে নিচের কোনটি কাউন্টেবল বা নন কাউন্টেবল নাউন আইডেন্টিফাই করো। তো আমরা হচ্ছে এটি ভালো করে পড়ে রাখবো। এরপরে আমরা যেটি দেখবো সাম স্পেসিফিক ডিটারমিনার। ডিটারমিনারটা হচ্ছে যখন কোনো সেন্টেন্সের মধ্যে কোনো বিষয়কে নির্দেশ করে তখন সেটিকে হচ্ছে ডিটারমিনার করে। তার মানে ডিটারমিনার মানে হচ্ছে যে নির্দেশক। নির্দেশক, ডিটারমিনার মানে হচ্ছে কি নির্দেশক। তো নির্দেশক সেক্ষেত্রে আমরা হচ্ছে দুই ধরনের ডিটারমিনার পাই, একটা হচ্ছে স্পেসিফিক ডিটারমিনার আর একটা হচ্ছে জেনারেল ডিটারমিনার। আমরা বেসিক যে গ্রামার সেখানে আমরা দেখে আসছি যে আর্টিকেলটা হচ্ছে নরমালি ডিটারমিনার হিসেবে ইউজ হয়, মানে কোনো কিছুকে নির্দেশ করার জন্য আমরা হচ্ছে যে আর্টিকেল ইউজ করি। সেক্ষেত্রে ওইখানে আমরা পড়ে আসছি আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর হচ্ছে ইনডেফিনিট। এবং অ্যাডভান্স লেভেলে এসে আমরা দেখলাম যে আর্টিকেলটা ডিটারমিনেশন ইউজ হয় এবং এইটার সাথে আরো অনেকগুলো বিষয় যুক্ত হয়েছে। তো সেটা হচ্ছে যে ডেফিনিট আর্টিকেলটা হচ্ছে আমরা সবাই জানি ডেমনস্ট্রেটিভ, এটি হচ্ছে যে দিস দ্যাট দোজ পসেসিভ, এটি হচ্ছে যে মাই ইয়োর হিজ হার ইটস আর দেয়ার। তবে জেনারেল ডিটারমিনেটরটা হচ্ছে যে মানে এখানে আমরা যদি দেখি ইনডিফিনিট আর্টিকেলটা হচ্ছে জেনারেল ডিটারমিনেটর মধ্যে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এই প্রত্যেকটা বিষয় আমরা হচ্ছে কি খুব ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নেব। তাহলে এটি যদি আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি তখন এটি আমাদেরকে পরীক্ষা অনেক বেশি হেল্প করবে এবং এটি আমরা হচ্ছে যে পরীক্ষায় গিয়ে কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট করবে না। আশা করি এতটুকু যদি আমরা মাথায় রাখি তাহলে এটি আমাদেরকে অনেক বেশি সহযোগী হিসেবে কাজে দিবে। তো আশা করি ডিটারমিনেন্ট নিয়ে আর কারো কোনো কথা থাকবে না। আমরা দেখব 8 নম্বর নিয়মে কি আছে। এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, আমরা এক্সাম্পল গুলো একটু দেখে রাখবো। আমরা 8 নম্বর নিয়মে চলে যাই। 8 নম্বর নিয়মটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট ডিটারমিনার। তাহলে হচ্ছে আমরা অনেক সময় কনফিউশন পড়ে যাই, যেটি হচ্ছে যে যেমন বললো যে সাম পিপল, একটা এক্সাম্পল দেওয়া থাকলো লিটল পিপল। তাহলে লিটল আর হচ্ছে সাম দুটির মধ্যে আসলে পার্থক্য কোথায়, সেটি হচ্ছে যে ইজ এ ফিউ, এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, ফিউ, ফিওর, ফিয়েস্ট, এই জিনিসগুলো হচ্ছে যে কাউন্টেবল নাউনের পূর্বে বসে। কাউন্টেবল কে নাউনের পূর্বে বসে। আর এই যে লিটল, এ লিটল, এটা হচ্ছে যে আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। তার মানে এই জিনিসগুলো হচ্ছে আমরা খুব ভালো করে মনে রাখবো যে এই ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, যেমন বলছে যে ফিউ পিপল, আবার বললো যে লেস পিপল। তার মানে লেস পিপল হবে না, কারণ হচ্ছে পিপলটা হচ্ছে কি কাউন্টেবল আর কি। তাহলে এখানে ফিউ, এফিউ, দা ফিউ, ভেরি ফিউ, এই জিনিসগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর লিটল, এ লিটল, দা লিটল, ভেরি লিটল, এই জিনিসগুলো হচ্ছে নন কাউন্টেবল পূর্বে বসে। তার মানে আমরা এই জিনিসগুলো যখন পড়বো তখন খুব ভালো করে মুখস্থ করে নিব এবং এইগুলো হচ্ছে কিভাবে ব্যবহৃত হয় আমরা পরবর্তীতে দেখব। আপাতত আমরা হচ্ছে আজকে এই জিনিসগুলো ভালো করে পড়বো, কয়েকবার মেমোরাইজ করব যাতে আমাদের কোনো ধরনের কি
কনফিউশন ক্রিয়েট না হয়, এবং আমরা এটি পারলে স্ক্রিনশট নিয়ে আমাদের গ্যালারিতে রেখে দিব, যখন আমরা সময় হবে তখনই এই জিনিসগুলো হচ্ছে যে দেখব। তো এরপর হচ্ছে কিছু শব্দ আছে, যেই শব্দগুলো যখন আপনি কাউন্টেবল নাউনের পূর্বে বসাবেন তখন হচ্ছে যে এটি কাউন্টেবল হিসেবে গণ্য হবে, যখন আপনি আনকাউন্টেবলের পূর্বে বসাবেন তখন হচ্ছে এটি আনকাউন্টেবল হিসেবে গণ্য হবে। কিরকম, আমরা হচ্ছে নিচে একটা এক্সাম্পল দেখবো যে দেয়ার ইজ সাম ওয়াটার ইন দিস গ্লাস, দেয়ার আর সাম স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এখানে দেখেন বলছে যে সাম, এই সামটা ওয়াটারের সামনে বসাইছে, কারণ ওয়াটারটা হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন, তার মানে এখানে ভাবটা হচ্ছে কি সিঙ্গুলার, তো যার কারণে এটি হচ্ছে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারছে এবং এটি সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে। দেয়ার আর সাম স্টুডেন্টস, এখানে এই যে স্টুডেন্টসটাকে আমরা হচ্ছে কি প্লুরাল করে ফেলছি, যার কারণে এখানে ভার্বটা হচ্ছে কি আর হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার মানে এখানে যখন আপনি এই জিনিসগুলোকে সিঙ্গুলার নাউনের পূর্বে বসাবেন তখন ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে, যখন আপনি প্লুরাল নাউনের পূর্বে বসাবেন তখন ভার্বটা হচ্ছে কি প্লুরাল হবে। তার মানে এই জিনিসগুলো হচ্ছে একটু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তাহলে আমরা হচ্ছে যে তিনটা জিনিস পাইলাম, একটা হচ্ছে ফি, এফ, দা, ভেরি ফিউ, এগুলো অলওয়েজ কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এরপর হচ্ছে লিটল, এ লিটল, দা লিটল, এগুলো সবসময় আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। সাম, সাম অফ, মোর, মোস্ট, এই জিনিসগুলো হচ্ছে সবসময় না কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। তবে কাউন্টেবল নাউনের পূর্বে যখন বসবে তখন সেটা হচ্ছে যে অবশ্যই যদি নাউনটা প্লুরাল ফর্মে থাকে তাহলে ভার্বটা প্লুরাল ফর্মে বসবে, আর যদি ভার্বটা সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে নাউনটা সিঙ্গুলার ফর্মে থাকলে ভার্বটা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার ফর্মে বসবে। এতটুকু তিনটা বিষয়ের মধ্যে অনেক সময় আমরা গুলা ফেলি এবং এই তিনটা বিষয় অনেক বেশি কনফিউশন ক্রিয়েট করে। তো এইগুলো হচ্ছে যে একটু ভালো করে কয়েকবার মেমোরাইজ করতে হবে যাতে আমাদের কোনো ধরনের কি কনফিউশন ক্রিয়েট না হয়। আশা করি সবার এতটুকু পর্যন্ত ক্লিয়ার। 10 নম্বর নিয়ম যেটি হচ্ছে সেটি হচ্ছে এ মেনি, টু মেনি, মেনি অফ, নাম্বার, ফিউ, ফেয়ার, অনলি, ফিউ, সেভারাল, লিটল, লেস, অনলি, এবং সাম অফ, a little, more, most, any, এবং many, as, and another. এই জিনিসগুলো শেষে দেখেন সবগুলোরই এক একটা ক্যারেক্টারিস্টিক দেয়া আছে। ক্যারেক্টারিস্টিক গুলো কি কি? মেনি, মেনি টু, মেনি অফ, এই জিনিসগুলো সবসময় নাউন এবং ভার্ব উভয় কি হয় প্লুরাল হয়। মানে হচ্ছে যে এই জিনিসগুলোর পরে যদি আমরা কোনো নাউন এবং ভার্ব ব্যবহার করি তাহলে দুটাই কি হবে প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে। লিটল, লেস, মাচ, এই জিনিসগুলোর পরে যদি আমরা কোনো নাউন বসাই তাহলে অবশ্যই সেটি কাউন্টেবল নাউন বসাইতে হবে এবং ভার্বটা হচ্ছে কি সিঙ্গুলার। সাম, সাম, মোর, মোস্ট, এনি, এগুলো হচ্ছে যে কাউন্টেবল নন কাউন্টেবল উভয় পূর্বে বসে, তবে যদি নাউনের আগে, এবং এগুলো হচ্ছে কি নাউনের আগে বসতে পারে, মানে এটা হচ্ছে আপনি আগে একটা দেখলাম সেটা হচ্ছে যে অবশ্যই প্লুরালের আগে বসাইতে হবে, তারপরে সিঙ্গুলার আগে বসাইতে হবে, আর এই জিনিসগুলো হচ্ছে যে সবসময় কি সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের সামনে বা কাউন্টেবল এবং নন কাউন্টেবল উভয়ের সামনে বুঝতে পারে। মেনি, মেনিয়াস, এগুলো হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার ভার্বের আগে। তাহলে এটা কিভাবে বসে আমরা নিচে একটু एग्जांपल দেখব যে 1.5 মিলিয়ন পিপল ড্রাইভ রিকশা ফর এ লিভিং প্লাস 100,000 টু ওন এন্ড রিপেয়ার দেম। তার মানে এখানে 1.5 মিলিয়ন অফ পিপল ড্রাইভ রিকশা, তাহলে এখানে গ্যাপের মধ্যে ফিউ, এ ফিউ, লিটল আর লিটল কি বসবে 1.5 মিলিয়ন, তার মানে এটা হচ্ছে একটা কি অবশ্যই কাউন্টেবল। তার মানে এখানে লিটল আর লিটল দুইটার একটাও বসবে না, তাহলে ফিউ আর ফিউ কোনটা বসবে এটা হচ্ছে ফিউ আর ফিউ, দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে ফিউ মোটা অনেক বড় একটা সংখ্যাকে বোঝায় আর ফিউটা হচ্ছে যে তার চেয়ে একটু কম সংখ্যাকে বোঝায়। তার মানে এখানে 1.5 মিলিয়ন পিপল বড় একটা সংখ্যক মানুষকে বোঝায়, তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে কি ফিউ। এরপর হচ্ছে হি asked me dash sheep were there in field, তার মানে এখানে হাউ মেনি, হোয়াট আ লট অফ, হোয়াট গ্রেট নাম্বার অফ,
হাউ মাচ। তার মানে এখানে দেখেন আমরা হচ্ছে যখন বলে আসছি যে যদি থাকে গ্যাপের পরে যদি প্লুরাল ভার্ব থাকে তাহলে হচ্ছে যে অবশ্যই সেটা নাউনটা হচ্ছে কি প্লুরাল ফর্ম হবে। তার মানে এখানে হাউ মেনি কোথায় আছে খুঁজে বের করেন। নাম্বার অফ ফিউ ফেয়ার অনলি ফিউ সেভারাল দোস লিটল মেনি। তার মানে হচ্ছে এখানে এক নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আমরা এখানে ইউজ করবো, তার মানে হাউ মেনি। তো এই ছিল আমাদের আজকের বেসিক আলোচনা, এবং আমরা পরবর্তীতে আরো নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে আমরা প্রোনাউনের যে ক্লাসিফিকেশন সেটি নিয়ে আলোচনা করব। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা। আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।